नमः श्री जतिराजाय विवेकानंद सूरय सच्चिद सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। স্বামী শিষ্য সংবাদ পর্ব 17। স্থান বেলুড় ভাড়াটিয়া মঠবাটি, কাল 1898। আজ দুদিন হইল শিষ্য বেলুড়ে নীলাম্বরবাবুর বাগানবাটিতে স্বামীজির কাছে রহিয়াছে। কলিকাতা হইতে অনেক যুবক এ সময় স্বামীজির কাছে যাতায়াত করায় মঠে যেন আজকাল নিত্য উৎসব। কত ধর্মচর্চা, কত সাধন ভজনের উদ্যম, কত দিন দুঃখ মোচনের উপায় আলোচিত হইতেছে। আজ স্বামীজি শিষ্যকে তাহার কক্ষে রাত্রে থাকিবার অনুমতি দিয়াছেন। এই সেবাধিকার পাইয়া শিষ্যের হৃদয়ে আজ আনন্দ আর ধরে না। প্রসাদ গ্রহণান্তে সে স্বামীজির পদসেবা গড়িতেছে। এমন সময় স্বামীজি বলিলেন, এমন জায়গা ছেড়ে তুই কিনা কলিকাতায় যেতে চাস? এখানে কেমন পবিত্র ভাব, কেমন গঙ্গার হাওয়া, কেমন সব সাধুর সমাগম। এমন স্থান কি আর কোথাও খুঁজে পাবি? শিষ্য: মহাশয়, বহু জন্মান্তরের তপস্যায় আপনার সঙ্গলাভ হইয়াছে। এখন যাহাতে আর না মায়ামোহের মধ্যে পড়ি, কৃপা করিয়া তাহা করিয়া দিন। এখন প্রত্যক্ষ অনুভূতির জন্য মন মাঝে মাঝে বড় ব্যাকুল হয়। স্বামীজি: আমারও অমন কত হয়েছে। কাশীপুরের বাগানে একদিন ঠাকুরের কাছে খুব ব্যাকুল হয়ে প্রার্থনা জানিয়েছিলুম। তারপর সন্ধ্যার সময় ধ্যান করতে করতে নিজের দেহ খুঁজে পেলুম না। দেহটা একেবারে নেই মনে হয়েছিল। চন্দ্র, সূর্য, দেশ, কাল, আকাশ সব যেন একাকার হয়ে কোথায় মিলিয়ে গিয়েছিল। দেহাদি বুদ্ধির প্রায় অভাব হয়েছিল। প্রায় লীন হয়ে গেছিলুম আর কি। একটু অহং ছিল, তাই সে সমাধি থেকে ফিরেছিলুম। ঐরূপ সমাধিকালেই আমি আর ব্রহ্মের ভেদ চলে যায়, সব এক হয়ে যায়, যেন মহাসমুদ্র। জল জল, আর কিছুই নেই। ভাব আর ভাষা সব ফুরিয়ে যায়। অবাং মনস গোচরম কথাটা ওই সময়ই ঠিক ঠিক উপলব্ধি হয়। নতুবা আমি ব্রহ্ম এ কথা সাধক যখন ভাবছে বা বলছে, তখনও আমি ও ব্রহ্ম এই দুই পদার্থ পৃথক থাকে, দ্বৈত ভান থাকে। তারপর ঐরূপ অবস্থা লাভের জন্য বারংবার চেষ্টা করেও আনতে পারলুম না। ঠাকুরকে জানাতে বললেন, দিবারাত্র ওই অবস্থায় থাকলে মার কাজ হবে না। সেজন্য এখন আর ওই অবস্থা আনতে পারবি না। কাজ করা শেষ হলে পর আবার ওই অবস্থা আসবে। শিষ্য: নিঃশেষ সমাধি বা ঠিক ঠিক নির্বিকল্প সমাধি হইলে তবে কি কেহই আর পুনরায় অহং জ্ঞান আশ্রয় করিয়া দ্বৈত ভাবের রাজত্বে সংসারে ফিরিতে পারে না? স্বামীজি: ঠাকুর বলতেন, একমাত্র অবতারেরাই জীবহিতে ওই সমাধি থেকে নেমে আসতে পারেন। সাধারণ জীবনের আর বুত্থান হয় না। 21 দিন মাত্র জীবিত থেকে তাদের দেহটা শুষ্ক পত্রের মতো সংসাররূপ বৃক্ষ হতে খসে পড়ে যায়। শিষ্য: মন বিলুপ্ত হইয়া যখন সমাধি হয়, মনের কোনো তরঙ্গই যখন আর থাকে না, তখন আবার বিক্ষেপের, আবার অহংজ্ঞান লইয়া সংসারে ফিরিবার সম্ভাবনা কোথায়? মনই যখন নাই, তখন কে কি নিমিত্তই বা সমাধি অবস্থা ছাড়িয়া দ্বৈতরাজ্যে নামিয়া আসিবে? স্বামীজি: বেদান্ত শাস্ত্রের অভিপ্রায় এই যে নিঃশেষ নিরোধ সমাধি থেকে পুনরাবৃত্তি হয় না, যথা অনাবৃত্তি শব্দাৎ। কিন্তু অবতারেরা একাধটা সামান্য বাসনা জীবহিত কল্পে রেখে দেন। তাই ধরে আবার সুপার কনশিয়াস স্টেট
অর্থাৎ জ্ঞানাতীত ভূমি থেকে কনশিয়াস স্টেট অর্থাৎ আমি তুমি এই জ্ঞানমূলক দ্বৈত ভূমিতে আসেন। শিষ্য: কিন্তু মহাশয়, যদি এক আধটা বাসনাও থাকে তবে তাহাকে নিঃশেষ নিরোধ সমাধি বলি কি রূপে? কারণ শাস্ত্রে আছে, নিঃশেষ নির্বিকল্প সমাধিতে মনের সর্ববৃত্তির সকল বাসনার নিরোধ বা ধ্বংস হইয়া যায়। স্বামীজি: মহাপ্রলয়ের পরে তবে সৃষ্টি বা আবার কেমন করে হবে? মহাপ্রলয়েও তো সব ব্রহ্মে মিশে যায়। তারপরেও কিন্তু আবার শাস্ত্রমুখে সৃষ্টি প্রসঙ্গ শোনা যায়। সৃষ্টি ও লয় প্রবাহাকারে আবার চলতে থাকে। মহাপ্রলয়ের পরে সৃষ্টি ও লয়ের পুনরাবর্তনের মতো অবতার পুরুষদিগের নিরোধ এবং বুত্থানও তেমনি অপ্রাসঙ্গিক কেন হবে? শিষ্য: আমি যদি বলি লয়কারে পুনঃসৃষ্টির বীজ ব্রহ্মে লীন প্রায় থাকে এবং উহা মহাপ্রলয় বা নিরোধ সমাধি নহে, কিন্তু সৃষ্টির বীজ ও শক্তির, আপনি যেমন বলেন, পোটেনশিয়াল আকার ধারণ মাত্র। স্বামীজি: তাহলে আমি বলবো যে ব্রহ্মে কোনো বিশেষণের আভাস নেই, যার নির্লেপ ও নির্গুণ, তার দ্বারা এই সৃষ্টি বা কী রূপে প্রজেক্টেড হওয়া সম্ভব? তার জবাব দে। শিষ্য: ইহা তো সিমিং প্রজেকশন, আপাত প্রতীয়মান বহিঃপ্রকাশ। সে কথার উত্তরে তো শাস্ত্র বলিয়াছে যে ব্রহ্ম হইতে সৃষ্টির বিকাশটা মরু মরীচিকার মতো দেখা যাইতেছে বটে, কিন্তু বস্তুত সৃষ্টি প্রভৃতি কিছুই হয় নাই। ভাব বস্তু ব্রহ্মের অভাব বা মিথ্যা মায়াশক্তিবশত এইরূপ ভ্রম দেখাইতেছে। স্বামীজি: সৃষ্টিটাই যদি মিথ্যা হয় তবে জীবের নির্বিকল্প সমাধি ও সমাধি থেকে বুত্থানটাকেও তুই সিমিং ধরে নিতে পারিস তো? জীব যতই ব্রহ্মস্বরূপ, তার আবার বন্ধের অনুভূতি কি? তুই যে আমি আত্মা এই অনুভব করতে চাস, সেটাও তাহলে ভ্রম। কারণ শাস্ত্রে বলছে, ইউ আর অলরেডি দ্যাট, তুমি সর্বদা ব্রহ্মই হয়ে রয়েছ। অতএব অয়মেব হি তে বন্ধ সমাধি মনুতিষ্ঠসি, তুই যে সমাধি লাভ করতে চাচ্ছিস, এটাই তোর বন্ধন। শিষ্য: এ তো বড় মুশকিলের কথা। আমি যদি ব্রহ্মই, তবে ওই বিষয়ের সর্বদা অনুভূতি হয় না কেন? স্বামীজি: কনশিয়াস প্লেনে তুমি আমির দ্বৈতভূমিতে ওই কথা অনুভূতি করতে হলে একটা করণ বা যা দ্বারা অনুভব করবি তা একটা চাই। মনই হচ্ছে আমাদের সেই করণ। কিন্তু মন পদার্থটা তো জড়, পেছনে আত্মার প্রভায় মনটা চেতনের মতো প্রতিভাত হচ্ছে মাত্র। পঞ্চদশীকার তাই বলেছেন, চিচ্ছায়াবসত শক্তিশ্চেতনেব বিভাতি সা। চিৎস্বরূপ আত্মার ছায়া বা প্রতিবিম্বের আবেশেই শক্তিকে চৈতন্যময়ী বলে বোধ হয় এবং ওই জন্যই মনকেও চেতন পদার্থ বলে বোধ হয়। অতএব মন দিয়ে শুদ্ধ চৈতন্যস্বরূপ আত্মাকে যে জানতে পারবি না, এ কথা নিশ্চয়। মনের পারে যেতে হবে। মনের পারে আর তো কোনো করণ নেই, এক আত্মাই আছেন। সুতরাং যাকে জানবি সেটাই আবার করণ স্থানীয় হয়ে দাঁড়াচ্ছে। কর্তা কর্ম করণ এক হয়ে দাঁড়াচ্ছে। এজন্য শ্রুতি বলছেন, বিজ্ঞাতারমরে কেন বিজানিয়ত। ফল কথা কনশাস প্লেনের উপরে একটা অবস্থান আছে, সেখানে কর্তা কর্ম করণাদির দ্বৈত ভান নেই। মন নিরুদ্ধ হলে তা প্রত্যক্ষ হয়। অন্য ভাষা নেই বলে ওই অবস্থাটিকে প্রত্যক্ষ করা বলছি, নতুবা সে অনুভব প্রকাশের ভাষা নেই। শঙ্করাচার্য তাকে অপরোক্ষানুভূতি বলে গেছেন।
ওই প্রত্যক্ষানুভূতি বা অপরোক্ষানুভূতি হলেও অবতারেরা নিচে নেমে এসে দ্বৈতভূমিতে তার আভাস দেন। সেজন্যই বলে অনুভব থেকেই বেদাদি শাস্ত্রের উৎপত্তি হয়েছে। সাধারণ জীবের অবস্থা কিন্তু নুনের পুতুলের সমুদ্র মাপতে গিয়ে গলে যাওয়ার মতো, বুঝলি? মোট কথা হচ্ছে যে তুই যে নিত্যকাল ব্রহ্ম, এই কথাটা জানতে হবে মাত্র। তুই সর্বদা তাই হয়ে রয়েছিস, তবে মাঝখান থেকে একটা জড় মন, যাকে শাস্ত্রে মায়া বলে, এসে সেটা বুঝতে দিচ্ছে না। সেই সূক্ষ্ম জড়রূপ উপাদানে নির্মিত মনরূপ পদার্থটা প্রশমিত হলে আত্মার প্রভায় আত্মা আপনিই উদ্ভাসিত হন। এই মায়া বা মন যে মিথ্যা, তার একটা প্রমাণ এই যে মন নিজে জড় ও অন্ধকার স্বরূপ। পেছনে আত্মার প্রভায় চেতনবৎ প্রতীত হয়। এটা যখন বুঝতে পারবি, তখন এক অখণ্ড চেতনে মনের লয় হয়ে যাবে। তখনই অনুভূতি হবে অয়মাত্মা ব্রহ্ম। অতঃপর স্বামীজি বলিলেন, তোর ঘুম পাচ্ছে বুঝি? তবে শো। শিষ্য স্বামীজির পাশের বিছানায় শুইয়া নিদ্রা যাইতে লাগিল। শেষ রাত্রে সে এক অদ্ভুত স্বপ্ন দেখিয়া নিদ্রাভঙ্গে আনন্দে শয্যা ত্যাগ করিল। প্রাতে গঙ্গা স্নানান্তে শিষ্য আসিয়া দেখিল স্বামীজি মঠের নিচের তলায় বড় বেঞ্চখানির উপরে পূর্বাশ্ব হইয়া বসিয়া আছেন। গতরাত্রের স্বপ্নকথা স্মরণ করিয়া স্বামীজির পাদপদ্ম অর্চনা করিবার জন্য স্বামীজির অনুমতি প্রার্থনা করিল। তারপর একান্ত আগ্রহে স্বামীজি সম্মত হইলে সে কতগুলি ধুতুরা পুষ্প সংগ্রহ করিয়া আনিয়া স্বামী শরীরে মহাশিবের অধিষ্ঠান চিন্তা করিয়া বিধিমতো তাহার পূজা করিল। পূজান্তে স্বামীজি শিষ্যকে বলিলেন, তোর পূজা তো হলো, কিন্তু বাবুরাম এসে তোকে এখনই খেয়ে ফেলবে। তুই কিনা ঠাকুরের পুজোর বাসনে আমার পা রেখে পুজো করলি। কথাগুলি বলা শেষ হইতে না হইতে স্বামী প্রেমানন্দ সেখানে উপস্থিত হইলেন এবং স্বামীজি তাহাকে বলিলেন, ওরে দেখ আজ কি কাণ্ড করেছে। ঠাকুরের পুজোর থালা বাসন চন্দন এনে ও আজ আমায় পুজো করেছে। স্বামী প্রেমানন্দ মহারাজ হাসিতে হাসিতে বলিলেন, তা বেশ করেছে, তুমি আর ঠাকুর কি ভিন্ন? কথা শুনিয়া শিষ্য নির্ভয় হইল। শিষ্য গোড়া হিন্দু, অখাদ্য দূরে থাকুক, কাহারও স্পৃষ্ট দ্রব্য পর্যন্ত খায় না। এজন্য স্বামীজি শিষ্যকে কখনো কখনো ভট্টাচ বলিয়া ডাকিতেন। প্রাতে জলযোগ সময়ে বিলাতি বিস্কুট আদি খাইতে খাইতে স্বামীজি সদানন্দ স্বামীকে বলিলেন, ভট্টাচকে ধরে নিয়ে আয় তো। আদেশ শুনিয়া শিষ্য নিকটে উপস্থিত হইলে স্বামীজি ওই সকল দ্রব্যের কিঞ্চিত তাহাকে প্রসাদ স্বরূপে খাইতে দিলেন। শিষ্য দ্বিধা না করিয়া তাহা গ্রহণ করিল দেখিয়া স্বামীজি তাহাকে বলিলেন, আজ কি খেলি তা জানিস? এগুলি ডিমের তৈরি। উত্তরে সে বলিল, যাহাই থাকুক আমার জানিবার প্রয়োজন নাই, আপনার প্রসাদ স্বরূপ অমৃত খাইয়া অমর হইলাম। শুনিয়া স্বামীজি বলিলেন, আজ থেকে তোর জাত বর্ণ আভিজাত্য পাপ পুণ্যাদি অভিমান জন্মের মতো দূর হোক, আশীর্বাদ করছি। অপরাহ্নে স্বামীজির কাছে মাদ্রাজের অ্যাকাউন্টেন্ট জেনারেল বাবু মন্মথনাথ ভট্টাচার্য উপস্থিত হইলেন। আমেরিকা যাইবার পূর্বে মাদ্রাজে স্বামীজি কয়েকদিন ইহার বাটিতে অতিথি হইয়াছিলেন এবং তদবধি ইনি স্বামীজিকে বিশেষ ভক্তি শ্রদ্ধা করিতেন। ভট্টাচার্য মহাশয় স্বামীজিকে পাশ্চাত্য দেশ ও ভারতবর্ষ সম্বন্ধে নানা কথা জিজ্ঞাসা করিতে লাগিলেন। স্বামীজি তাহাকে ওই সকল প্রশ্নের উত্তর প্রদান করিয়া এবং অন্য নানারূপে আপ্যায়িত করিয়া বলিলেন, একদিন এখানে থেকেই যান না। মন্মথবাবু তাহাতে রাজি হইয়া, আচ্ছা আর একদিন এসে থাকা যাবে, এই বলিয়া বিদায় গ্রহণ করিলেন। ওম নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত বেদান্তম্বুজ ভাস্করম নমামি যোগকর্তারম আর্তনাথং
বীরেশ্বরম